উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা, ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াত এনসিপির। উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন হবে, জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। এখন পর্যন্ত কিন্তু আমরা নিরপেক্ষতা দেখছি না। জনতা এখনো হেলে যায়নি। গণভোট পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, সাথে আছে পোস্টাল ব্যালট, সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটে মাজার জিয়ারত করলেন তারেক রহমান, কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। কাল মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। 23 জানুয়ারি যাচ্ছেন উত্তরাঞ্চল সফরে, নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় 6 জনের নিয়োগ, কর্মরত উপসচিব এসপি পদে 16 বছর পর ধরা পড়ল অনিয়ম, 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এবং 3000 কোটি টাকা লুটে নেওয়ার পর বাড়ছে এলপিজি আমদানি, গ্রাহক ভোগান্তির মধ্যেই সংকটের অজুহাতে সুবিধা বাড়িয়ে নিল ব্যবসায়ীরা, রোজার আগে বাজার স্থিতিশীল হওয়ার আশা। রাত পোহালেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের প্রচারণা। প্রতীক বরাদ্দ পেয়েই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। বিএনপি সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও আপত্তি জানিয়েছেন জামায়াত ও এনসিপি প্রার্থীরা। এদিকে রিটার্নিং কর্মকর্তার আশা, প্রার্থীরা সবাই আচরণবিধি মেনে চলবেন। সারা দেশে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন নির্বাচনী প্রচারণা শুরুর অপেক্ষা। প্রতীক পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সমর্থকরা। বুধবার সকালে বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, ভোটে নিরঙ্কুশ জয়লাভ করবে বিএনপি। এলাকা ভিত্তিক হুমকি পাওয়ার অভিযোগ করেন বগুড়া 4 আসনে জামায়াতের প্রার্থী। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। বগুড়ার জনগণ, কারণ এটি শহীদ জিয়া রহমানের মাটি, এটি তারেক রহমানের মাটি। বাহিনীকে ভোট দিতে পারবে না, তোমার ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু জনগণ সবকিছু উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে ঝুঁকছে। খুলনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ জানান বিএনপি ও জামায়াত প্রার্থী। কিছু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার, বিশেষ করে যৌথ বাহিনীর মুভমেন্টটা। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিন্স যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন ও মিডিয়ার সমর্থনের কারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। তবে রাজশাহী 2-এ ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর। বিশেষ দলের প্রতি প্রশাসন সহ অন্যান্য মিডিয়া এমনভাবে বেঁকে বসেছে, এইটা লেভেল প্লেইং ফিল্ড কোনো আলামত আমরা মনে করতে পারছি না। রাশিয়ার নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 111 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পছন্দের প্রতীক হাঁস পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। নির্বাচিত হলে মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন নেত্রকোনা 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। জনগণের সেবক হিসেবে পাশে থাকার কথা বলেন ফরিদপুর 4 আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সুযোগ পাবো, সেই সুযোগ আপনাদের সেবক হিসেবে, খাদেম হিসেবে আপনাদের পাশে থাকবো। পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পেয়েছেন শাপলাকলি প্রতীক। রংপুর 4 আসনে একই মার্কা পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি, সেখান থেকে উত্তরণের জন্যই শাপলাকলি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে প্রচার ও গণসংযোগ করবেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
গণভোট পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ কথা জানান প্রেস সচিব। গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচন এবং গণভোট সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় 2026 সালের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করতে পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট এবং পোস্টাল ভোটের কারণে ভোট গণনায় দেরি হতে পারে বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ভোটের দিন পুলিশের কাছে 25,500 বডি অন ক্যামেরা থাকবে এবং বডি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরা ভোট পার্টি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে। যদি ওইখানে কোনো ট্রাবল দেখা দেয়, সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে। সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে 1 লাখ সেনা, 5,000 নৌ এবং 3,500 বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এবং শারদীয় দুর্গাপূজায় আমরা খুবই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে এখন সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট পৌঁছেই হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। বৃহস্পতিবার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। ইকরামুল কবিকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুরুতেই গেলেন পুণ্যভূমি সিলেটে। সেখান থেকেই ভোটের প্রচারণায় নামবেন তিনি। বুধবার রাত 7:56 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এছাড়াও তার সঙ্গে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীরা। দলীয় প্রধানকে সাদরে বরণ করে নেন জেলার সর্বস্তরের নেতাকর্মী। তারেক রহমান প্রথমেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করেন। সেখানে নামাজ আদায় করেন তিনি। পুরা উৎসবের নগরে পরিণত হয়েছে এবং আমাদের বিশ্বাস ওনার এই আগমনে ধানের শীষের যে জোয়ার, এই জোয়ারটা দ্বিগুণ হয়ে যাবে। তারেক রহমানের অপেক্ষায় ছিল দীর্ঘদিন, পরে আমরা উনাকে পেয়েছি। সিলেটবাসী আজকে গর্বিত, উনি প্রথম সমাবেশ সিলেটে। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও জেলাবাসী। তাদের মাঝে বইছে উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা। অনেক বছর পরে তারা রিসিভ করতে পেরে অনেক আনন্দ উৎসব উল্লাস করছেন এবং দক্ষিণ সিলেট প্রত্যেকটা ঘরে ঘরে একটা আনন্দের জোয়ার বইছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করতেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া উনিও করতেন এবং উনিও এই পথে ইনশাল্লাহ সিলেটের মাটিতে আসে জিয়ারত করে কালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। গণসংযোগও করবেন তিনি। ধানের শীষের পক্ষে চাইবেন ভোট। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে বৃহস্পতিবার দুপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণা সফরে যাবেন উত্তরবঙ্গে। রাজধানী থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে তার সফরের বিস্তারিত জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আনুষ্ঠানিকভাবে ঢাকা পনেরোতে আমরা আমাদের সম্মানিত আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা প্রথম সেখানে গণসংযোগ এবং জনসভার আয়োজন করেছি। 23 এবং 24 এই 2 দিন ঢাকার বাইরে উত্তরবঙ্গে আমাদের সম্মানিত আমিরে জামাত সফর করবেন।
23 জানুয়ারি সকালে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। ওয়ার্ড পাড়ায় মহল্লায় আমরা একটি নতুন ধরনের মাত্রা দেখতে পাচ্ছি, জনশক্তিদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা। তিনি আমাদের ঠাকুরগাঁয়ে কি বার্তা দিয়ে যাবে এটা আমরা উপভোগ করার জন্য ইনশাল্লাহ আমরা আগে ভাগে সকাল 10টায় রওনা দিব ইনশাআল্লাহ। আমরা আশা করি সবার অংশগ্রহণে জনসভাটি সফল হবে ইনশাল্লাহ। আমরা আভ্যন্তরীণভাবে, সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট বিভিন্ন লেয়ারে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। 24 জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডক্টর শফিকুর রহমান। এরপর সকাল 10টায় গাইবান্ধায় যোগ দেবেন পথসভায়। কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের সমর্থক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন এবং আমাদের ভোটারদেরকে নিয়ে এখানে একটা বড় সমাবেশ হবে বলে আমরা আশা করছি। দলমত নির্বিশেষে পঞ্চগড় জেলাবাসী তারা যেন আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয় 6 জনকে। বর্তমানে তারা উপসচিব থেকে শুরু করে পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 16 বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এমন গুরুতর অসঙ্গতি পেয়েছে দুদক। এই ঘটনায় সংশ্লিষ্ট 21 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 2008 সালে অনুষ্ঠিত হয় 29তম বিসিএস পরীক্ষা। তবে দীর্ঘ 16 বছর পর এসে সেই পরীক্ষায় উত্তীর্ণ 6 জনের নিয়োগে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। 6 জন হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। সংস্থাটি বলছে, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও পরস্পর যোগসাজশে ফল প্রকাশের 6 মাস পর ভুয়া কোটায় 6 জনকে চাকরি দেওয়া হয়। এ ঘটনায় তৎকালীন পিএসসির 12 সদস্য, একজন সাবেক সচিব সহ 21 জনকে আসামি করে 6 মামলা করেছে দুদক। কোটায় নিয়োগের জন্য কেউ আবেদন করেননি, কিন্তু পরবর্তী সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেখা গেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নথি সরবরাহ করা যায় না। এদিকে দালালিক প্রমাণ থাকায় ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে 903 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে। তাই এ মামলা নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন মহাপরিচালক। ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্ট বিষয়টি অনুমিত হয়। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে 5 মিনিট আগেই এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে এই মুহূর্তে তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন এবং এই জিয়ারত পরেই তিনি যেটি আছে অনুষ্ঠান সেটি তিনি দক্ষিণ সুরমার সিলামে ওনার শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে তিনি নৈশভোজ করবেন। বলে রাখা প্রয়োজন যে আজ 7:56 বিমানের বিমানবন্দরে নামেন এবং এখন থেকে প্রায় 3.25 ঘন্টা আগে তিনি সিলেটে আসেন। তারপর সরাসরি তিনি বিমানবন্দর থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার যান, সেখানে মাজারে জিয়ারত করেন, সেখানে আদায় করার পর সেখান থেকে সরাসরি তিনি এই হযরত শাহপরান এখন তিনি মাজার আমরা যেহেতু জানি এখন মাজার জিয়ারত এবং
এইমাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দোয়া শেষ হলো এবং দোয়া শেষে তিনি এখান থেকে নেমে যাবেন এবং খুব স্বল্প সময়ের জন্য তিনি এই শাহপরান মাজার থাকবেন এমনটা আমরা জেনেছি। কারণ হচ্ছে গিয়ে তিনি এখন পর্যন্ত 3 ঘন্টারও বেশি, প্রায় 3.5 ঘন্টা তিনি বিমানবন্দরে নামার পর থেকে এখনও তিনি যেটাকে বলা হয় অবিরাম তিনি বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রথমে তিনি বিমানবন্দর থেকে নেমে সরাসরি যেই নেতা যারা ছিলেন বিমানবন্দর তাদের সাথে কুশল বিনিময়ের পর সরাসরি চলে যান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এবং সেই মাজার জিয়ারত করে তিনি এসছেন এই শাহপরান মাজারে এবং শাহপরান মাজারের জিয়ারত শেষে তিনি চলে যাবেন দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়িতে। মোটামুটি এই ছিল হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সবশেষ খবর। রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি রেখে বাকি ব্যাংকগুলো একীকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুধু তাই নয়, দেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট বলে মনে করেন তিনি। দেশের অর্থনীতিতে প্রয়োজনীয় না হলেও গেল 1.5 দশকে অনুমোদন দেওয়া হয়েছে ডজনের বেশি বেসরকারি ব্যাংকের, যার অনেকগুলোই বর্তমানে রয়েছে রুগ্ন দশায়। এর মধ্যে 5 মিলিয়ে করা হয়েছে একটি। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত ব্যাংকিং খাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাষ্ট্র মালিকানায় দুটি রেখে বাকি সরকারি ব্যাংকগুলো মার্জ করে দুটি করতে সরকারকে সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন সবগুলো ওটার সাথে। তো সরকার যা হয় ইউজুয়াল দেখছি করছে। বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীনভাবে ভবিষ্যতে এমন হস্তক্ষেপ মুক্ত পরিবেশ বজায় থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন গভর্নর। আবার ব্যাংকিং খাতে কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স আবারও আসবে, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। তবে মার্চের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 25% নেমে আসবে বলেও আশার কথা শোনান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আছে এখন সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকের পকেট থেকে 3,000 কোটি টাকা লুটে নেয়ার পর অবশেষে বাড়ছে এলপি গ্যাস আমদানি। চলতি মাসে 1,67,000 ও আগামী মাসে 1,84,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করেছে 12টি প্রতিষ্ঠান। আর এতে রোজার আগে বাজার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা নীতি নির্ধারকদের। ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। নির্ধারিত দামের তুলনায় 12 কেজি সিলিন্ডারে 700 থেকে 1200 টাকা বাড়তি আর 35 কেজিতে বেশি নেওয়া হচ্ছে 2000 টাকা পর্যন্ত। তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসখানেক ধরেই চলছে এমন নজিরবিহীন নৈরাজ্য। সিলিন্ডার প্রতি গড়ে 1000 টাকা বাড়তি নেওয়া হলেও মাত্র 1 মাসে গ্রাহকের পকেট থেকে লুট হওয়া অর্থের পরিমাণ কমপক্ষে 2.5 থেকে 3,000 কোটি টাকা। বিপুল অঙ্কের এই টাকা লুট আর গ্রাহকের চরম ভোগান্তির পর অবশেষে বাড়ছে এলপি গ্যাস আমদানির হার। আমদানিকারকরা জানাচ্ছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 2 মাসে 12টি প্রতিষ্ঠানের আমদানির লক্ষ্যমাত্রা 3.5 লাখ মেট্রিক টন এলপি গ্যাস। প্রত্যেকটা মেম্বার ওয়ার্ক করছে এবং কিছু জাহাজ অলরেডি অন দ্য প্রসেস। বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। আগামীতে খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন যে এলপিজি সরবরাহ নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত সরবরাহ চলে এসছে। অবশেষে আমদানি বাড়লেও মাঝখানে সংকটের নামে ব্যবসায়ীরা আদায় করে নিয়েছেন ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্স কমানো সহ বেশ কিছু নীতিগত সুবিধা। পরিবেশকরাও পেয়েছেন কমিশন বাড়ানোর আশ্বাস। এইভাবে অসৎ লোকজনদেরকে একজন সৎ লোক প্রশ্রয় দেবে। সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাজ দেখে মনে হয় ভোক্তার অধিকার সংরক্ষণ করছে না, তারা করছেন অসাধু ব্যবসার সম্প্রসারণ এবং প্রমোশন। এদিকে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানান, রোজার আগেই সংকট কাটার আশা করছে সরকার। আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ফ্ল্যাট কেনা বাবদ 1 কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়, আর জীবিকা নির্বাহ বাবদ 1 কোটি টাকা দেওয়া হবে প্রধান উপদেষ্টার তহবিল থেকে। হাদির পরিবারের 2টা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার
একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি, তো পুরোটা রাখবে না যে এটা আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য।